নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। খতিয়ে দেখছে তদন্ত কমিটি। শরীর থেকে নকল বোমা উদ্ধার, দাবি র্যাবের। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। চকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ। 1 মাসের মধ্যে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের। রাজধানীর কামরাঙ্গীর চরে হেলে পড়েছে 6 তলা ভবন, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ডোবা ভরাট করে বানানো হয়েছে ভবনটি, ছিল না রাজুকের অনুমোদন। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল, ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি 6 তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর ভবনের আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, দুপুর 12টার দিকে কামরাঙ্গীর চরের দক্ষিণ রসুলপুর এলাকার ওই ভবনটি কেঁপে উঠে প্রায় 3 থেকে 4 ফুট হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের উদ্ধার করে। একই সঙ্গে বাড়িটির গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাড়িটিতে 10টি পরিবার বাস করত বলে জানা গেছে। ডোবা ভরাট করে বানানো বাড়িটির রাজুকের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তা। এক পাশ প্রায় 2.5 ফিট 3 ফিট হেলে পড়ছে। এই জন্য বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হয়তো ধসে পড়তে পারে। এই ভবনের যে লোকজন ছিল বসবাসরত, তাদেরকে নিরাপদে সরাই নিয়েছি এবং আশেপাশে যারা ছিল তাদেরকেও সরাই নিয়েছি। সব এলাকা ছিল হলো যে ডাবা জায়গা, বালু দিয়ে ভরাট করে তারপরে অনেকেই বাড়ি করছে। যেটা সঠিকভাবে পাইলিং করা উচিত, যেটা বিল্ডিং কোড হওয়া উচিত বা প্ল্যান পাস হওয়া উচিত, সেগুলো ছিল না বিদায় হয়তো আজকে এই ধরনের এই যে বিল্ডিং হেলে পড়ার কারণ হতে পারে। রাজুকের যে নিয়ম ওই মেনে কিন্তু এরা করা হয়নি এগুলো, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে আর কি। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা ফার বলে আর কি, ফ্লোর এরিয়া রেশিওটা মেনটেন করা উচিত, কিন্তু সেই রেশিওগুলো এখানে মেনটেন করেনি আর কি। তো যাই হোক, এখন এটা যেহেতু এখন ঝুঁকিপূর্ণ আপাতত দৃষ্টি মনে হচ্ছে, আমাদের রাজুক থেকে টিম আসবে, বুয়েট থেকে আসার পরে এটা আমরা ব্যবস্থা নেবো আর কি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাজমুস সালিহি। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। সালিহি। হ্যাঁ, ধন্যবাদ স্বপ্না। দেখছেন যে আমার ঠিক পেছনে একটি নীল রঙের বাসা রয়েছে, যে বাড়িটি 6 তলা বাড়ি যেটি রয়েছে, সেই বাড়িটি আসলে হচ্ছে দুপুর 12টার দিকে হালকা ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিয়ে সেটা হচ্ছে যে 3 থেকে 4 ফিট মতো আসলে একদিকে হেলে পড়েছে। তখন বাড়ির বাসিন্দাদের মধ্যে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি হয়। এরপরে আসলে ফায়ার সার্ভিস এবং স্থানীয় কামরাঙ্গীরচর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। তারা হচ্ছে একই সাথে বাড়িটির গ্যাস, পানি এবং বিদ্যুৎ সমস্ত লাইন তারা হচ্ছে বিচ্ছিন্ন করেছেন এবং তারা দাবি করছেন যে সেই বাসিন্দাদেরকে তারা হচ্ছে যে নিরাপদ দূরত্ব এবং নিরাপদ জায়গায় তারা নিয়ে এসেছেন এবং তারা এই বাড়িটিকে ইতোমধ্যে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং একটু আগেই হচ্ছে যে এখানে শাহ আলম চৌধুরী, যিনি হচ্ছেন রাজুকের জোন 5-এর ডিরেক্টর, তিনি এসেছিলেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই বাড়িটি আসলে রাজুকের যে অনুমতি থাকার কথা ছিল বা যে ধরনের প্ল্যান পাশের মধ্য দিয়ে বাড়িটিকে বানানো উচিত ছিল, কোড অফ কন্ডাক্ট, তার কোনো কিছুই আসলে মানা হয়নি। পাশাপাশি হচ্ছে এই জায়গাটি একটি ডোবার মতো জায়গা ছিল, যেটিকে আসলে ভরাট করে এই বাড়িটিকে বানানো হয়েছিল, যে কারণে আসলে এই ধরনের ঘটনা আসলে ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। আমি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, ঢোকার পরে যেটা আসলে দেখেছি সেটা হচ্ছে যে একদিকে হেলে যাওয়ার কারণে ওই বাড়ির যে 6 তলা বাড়ি, তার আশেপাশে যেই টিন শেডের কিছু বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটি ফেটে গেছে, বিভিন্ন জায়গা থেকে দেয়াল ধসে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। তো বলা যেতে পারে এই বাড়িটি হচ্ছে যে এখন
এখন ঝুঁকিপূর্ণ বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন যে দুটো বাড়ি, ওই যে গোলাপি কালারের বাড়ি আর হচ্ছে যে নীল রঙের বাড়িটি পাশাপাশি দুটো একসাথে লাগানো ছিল, কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে একটি 3 থেকে 4 ফুট মতো আসলে সরে গেছে, যেদিকে হেলে পড়েছে তার নিচেও আসলে হচ্ছে যে অনেকগুলো একতলা টিন শেডের বাড়ি রয়েছে। তো যদি এই বাড়িটি আসলে হেলে পড়ে যদি সেই বাড়ির উপরে গিয়ে পড়ে তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে হতাহত এবং হচ্ছে যে আরো অনেক বড় একটি দুর্ঘটনার আশঙ্কা করছেন আসলে রাজুক এবং ফায়ার সার্ভিসের লোকজন। সেই কারণে তারা সেটিকে আসলে ঘিরে রেখে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নিয়েছেন, অর্থাৎ ওই নিচের যে বাড়িগুলোতে আশেপাশে যে লোকগুলো বসবাস করে তাদেরকেও তারা নিরাপদ জায়গায় আসলে নিয়ে এসেছেন। রাজুকের যিনি পরিচালক জোন 5-এর এসেছিলেন তিনি আসলে বলছেন যে বাড়িটি মালিকানায় যিনি এখন রয়েছেন তার বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে পাশাপাশি হচ্ছে যাতে কম ক্ষতি হয়ে যাতে হচ্ছে বাড়িটিকে দুর্ঘটনা মুক্ত অবস্থায় বাড়িটিকে যাতে হচ্ছে এই বাড়িটিকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়, অর্থাৎ কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই এবং যাতে মানুষের প্রাণহানি না ঘটে সেই বিষয়টিকে তারা আসলে খুব বেশি নজর দিয়ে আসলে সেই বাড়িটিকে তারা হচ্ছে যে এখন আপাতত আগে যাতে কিভাবে সেটিকে রক্ষা করা যায় বা কি ভেঙে ফেলে আসলে কিভাবে ক্ষয়ক্ষতি কমানো যায় সে বিষয়টি নিয়ে তারা আসলে এখন ভাবছেন। পাশাপাশি বাড়ির যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে তো অনেক আগে বলেছি আমি যে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত বলা যেতে পারে যে বাড়িটি এখন এভাবে দাঁড়িয়ে আছে, 3 থেকে 4 ফুট হেলে পড়ে বাড়ির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং সেটার কারণে আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে একতলা বাড়ি অথবা হচ্ছে যে যে এলাকাগুলো রয়েছে বাড়ির প্রাচীর থেকে সবকিছু আসলে ভেঙে পড়ার মতো একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মতো রয়েছে। তো এই ছিল কামরাঙ্গীর চর থেকে আমার কাছে সর্বশেষ স্বপ্না। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি 6তলা ভবন হেলে পড়েছে, তবে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে এনেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই তথ্য জানাতে কামরাঙ্গীর চর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার নাজমুস সালিহি। এবার অন্য প্রসঙ্গ, বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছেই। প্রতিমন্ত্রীর দাবি 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয়। আর তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো হবে। এদিকে র্যাব বলছে কথিত ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ, তার শরীর থেকে নকল বোমা উদ্ধার করা হয়েছে। একজন যাত্রীকে বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় 4টি নিরাপত্তা স্তর। নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল, মানিব্যাগ, এমনকি সামান্য চাবির রিংও। সেখানে প্রশ্ন ওঠে নকল কিংবা আসল যাই হোক, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলো একজন যাত্রী। যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। আসলে আমি সব থেকে খুশি হতাম যদি সে তাকে জীবিত অ্যারেস্ট করা হতো, তাহলে আমরা জানতাম তার উদ্দেশ্যটা কি, সে কীভাবে গেল, কোন কোন রাস্তায় ব্যবহার করলো, সে কি কোনো বাইরের সাহায্য নিল কিনা, যে সিকিউরিটি স্ক্যানিংয়ের পরে কেউ তাকে এই জিনিসটা দিল কিনা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান এ বিষয়ে 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়, তবে পিস্তল নিয়ে বিমানে প্রবেশের প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছ থেকেই। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এদিকে র্যাব জানায় কথিত ছিনতাইকারী তালিকাভুক্ত অপরাধী, নাম পলাশ আহমেদ, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা পিরিজপুরের পিয়ার জাহান সর্দারের ছেলে। ঢাকা চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল সে। বিমানে তার আসন ছিল 17A। তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই। এটা একদম ফেক একটা জিনিস, যেখানে হচ্ছিল বিভিন্ন রকমের তার, সার্কিট এবং অন্যান্য জিনিসগুলি সাধারণত। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতেই পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে। বিকেল 5:41 চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী, বিমান বাহিনী ও র্যাব বিমানটিকে ঘিরে ফেলে। পরে মাত্র 8 মিনিটের অভিযানেই নিহত হয় কথিত সেই ছিনতাই চেষ্টাকারী। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে।
এদিকে ঘটনার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে 10 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25 ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মী জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যাকাণ্ডে জাতি হারিয়েছে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। আর 10 বছর ধরে শোক বয়ে চলা এই মানুষগুলো হারিয়েছে তাদের আপনজন। এমন ঘটনা যেন আবারও না হয়, তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা। কি নির্যাতন, কি ব্যথা, কি কষ্ট, কত বড় হারানো, সেটা চিন্তা করা যায় না। এটা দেখে যেন সবাই শিক্ষা পায়, যেন এই ধরনের অপরাধ যেন আর করার সাহস না পায়। এদিকে বিএনপির পক্ষ থেকেও পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনায় নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল। সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। বর্বরচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হলো একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করেন শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সোমবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। রাজশাহীতেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চকবাজার ট্র্যাজেডিতে আনুমানিক অর্ধশতাধিক আহত এবং নিহত হয়েছে। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। অগ্নি দুর্ঘটনায় এমনই একটি ভয়াবহ, আমরা অবশ্যই আজকে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ধরনের দুর্ঘটনা দেশে যেন আর না ঘটে। যে প্রাণহানি ঘটেছে তা জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আন্তরিকভাবে আমরা কামনা করছি যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। যশোরে জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে স্কুল কলেজগুলোতে শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন। চকবাজারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার এরা শোক দিবস ঘোষণা করেছেন। রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী আমার স্কুলের যে পতাকা এরা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এর আগে অগ্নিকাণ্ডে নিহত কুড়িগ্রামের 3 যুবকের পরিবারকে সহায়তা দেয় জেলা প্রশাসন। খুলনায় কালো পতাকা উত্তোলন করে চকবাজারের চুরিহাট্টার আগুনে নিহতদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ঝালকাঠি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। রওজা জাবিদা ঐশী, সময় সংবাদ। 1 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনের সমন্বিত সভায় তিনি একথা বলেন।
সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে দুটি টাস্ক ফোর্স গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরাও। চকবাজারের চুরিহাটা ট্র্যাজেডির পর সব মহল থেকে দাবি উঠেছে পুরান ঢাকাকে নিরাপদ করার। দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে পুরান ঢাকাকে নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র সাইদ খোকন। এ সময় সংস্থাগুলোর পক্ষ থেকে উঠে আসে নানা পরামর্শ। হাউসটা দূরে থাকতে পারেন, কিন্তু আপনাদের বিজনেসটা বা অফিস থাকতে পারে, এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকবো। দ্রুত ভিত্তিতে স্যার কেমিক্যাল পলিটাকে আমরা যদি তাদের বাস্তবায়ন করা যায়, তারপরে তো আস্তে আস্তে কেমিক্যাল পলিথিন নিয়ে আসা যেতে পারে, অথবা আমরা কেমিক্যাল একটা জোন করা যেতে পারে। সব সিদ্ধান্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়ে পুরান ঢাকা থেকে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আমরা অবশ্যই রেসপন্সিবল, ব্যবসায়ীরা তো মানুষ, তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। তবে এটিকে সংঘবদ্ধভাবে সুন্দরভাবে আমাদের সুন্দরভাবে সবার অংশগ্রহণে করা। 1 মাসের মধ্যে কারখানা স্থানান্তরে ব্যবসায়ীদের বাধ্য করা হবে বলে জানান মেয়র। বাসা বাড়িতে এই অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যাবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সহ অন্যান্য সকল ধরনের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হবে। 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। কারখানা অপসারণে গঠিত দুটি টাস্ক ফোর্স 28 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে বলেও জানান সাইদ খোকন। ইফাত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। শেষ দিনে ডাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবগুলো ছাত্র সংগঠনের প্রার্থীরা। এর আগে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে ছাত্রদল, বাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা। এদিকে আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। পদবঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্যানেল দিলেও আলোচনা করে সমাধানের আশা ছাত্রলীগ সভাপতির। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্যানেল তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো। নুরুল হক নুরুকে ভিপি ও রাশেদ খানকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কোটা আন্দোলনকারীরা। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করব প্রশাসনের সাথে। সেকেন্ডলি, আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ওপেন সিক্রেট সংস্কৃতি চালু হয়েছে, যে রাজনৈতিক প্রোগ্রামের বিনিময়ে সিট দেওয়া হলে আমাদের এজেন্ডা থাকবে যে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন বন্ধ করে ক্যাম্পাসকে গণতান্ত্রিক করা। বাম ছাত্রজোট লিটন নন্দীকে ভিপি ও উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী করে অংশ নিচ্ছে নির্বাচনে। সাদেকুল ইসলাম সাদেক এজিএস পদে 2 জোটের পক্ষে তিনি নির্বাচন করবেন। ছাত্রদল শেষ মুহূর্তে ঘোষণা করে তাদের প্যানেল। মোস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমানকে জিএস করে নির্বাচনে অংশ নিচ্ছে সংগঠনটি। সম্মিলিতভাবে নিজেদের জীবন বাজি রেখে হলেও এই জাতীয়তাবাদী ছাত্র দলকে এবং ছাত্র প্রতিষ্ঠা করার জন্য এই ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরাও। ভিপি পদের জন্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন মুহসিন হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ছাত্রলীগের একটি অংশ আলাদা প্যানেল দিয়েছে। ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান এই প্যানেল থেকে ভিপি প্রার্থী। এটা কোনো পক্ষ বিপক্ষ নয়, এটা কোনো গ্রুপিং নয়। এখানে সবার নির্বাচন করার অধিকার আছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র হিসেবে আমাদের নির্বাচন করার অধিকার আছে। আমাদের কিন্তু পদ প্রত্যাশী অনেক বেশি, তো সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে আমরা আশা করি ঠিক হয়ে যাবে। এছাড়া সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন আরও বেশ কয়েকজন প্রার্থী। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
দুপুরে নির্বাচন স্থগিত চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবির লিটনের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ উষার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে করা আবেদন 24 ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে চিফ রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্য হলে তাকে সে সুযোগ দিতেও বলেছেন আদালত। মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ে 2টি হিমাগার মালিককে 32 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি হিমাগার সিলগালা ও এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব জানায়, অভিযান চালিয়ে এই 2 হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ 500 মণ মাংস, 1200 মণ পচা খেজুর সহ শিশু খাদ্য জব্দ করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে শিকাজো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে অভিযান চালিয়ে রমজানে বিক্রির জন্য মজুত করা কয়েকশো মণ পচা খেজুর জব্দ করা হয়। এছাড়াও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ জুস, কিসমিস। পাওয়া গেছে মানুষের চিকিৎসায় ব্যবহৃত অবৈধ ভ্যাকসিন। র্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ মাংস রাজধানীর এগোরা, স্বপ্নসহ নামি দামি সুপার শপ, হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হতো। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। জাহালমের রেশ কাটতে না কাটতেই এবার শুক্কুরশা। বাবার নাম ও নিজের নামে কিছুটা মিল ছিল বলে অপরাধ না করেও 1 বছর কারাভোগ করতে হয়েছে বরিশালের শুক্কুরশাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। অপরাধ না করেই বরিশালের আগুলঝাড়ার আবুল কাশেমের ছেলে শুক্কুর শাহ ঢাকার শাহবাগ থানার একটি মাদক মামলায় 1 বছর কারাভোগ করেন। বিষয়টি অবগত হয়ে ঢাকার বিশেষ জজ আদালত 19 ফেব্রুয়ারি তাকে মুক্ত করেন। এ মামলার প্রকৃত আসামির নাম শুক্কুর আলী। তার বাবার নাম আবুল কাশেম হলেও তিনি মৃত, আর ঠিকানা ঢাকার হাজারীবাগে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শুক্কুর শাহের বাবা মা ও স্বজনরা। যে পোলার কথা কয়, এই পোলা তো নাম হলো শুক্কুরই, হ্যাঁ, আর আমার শুক্কুর শাহ বিনে দোষে এই ছেলেরে কামালে আটকে রাখলো। এই আর আমার বিচার দিতে হইবে। আমার পোলারে হেরে আটকাই রাখছিল পুলিশে, আমি এর বিচার চাই। কারো মায়ের সন্তান যেন এইভাবে বিনা বিচারে, বিনা অপরাধে কারাভোগ না করতে হয়। এর জন্য সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজের এই নেতা। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনী হোক, অন্য কোনো কর্তৃপক্ষ হোক, তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। মামলার তদন্তকারী কর্মকর্তার অবহেলা দায়ী এবং এই কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী বিভাগীয় এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেহেতু শুক্কুর শাহের জীবন থেকে অনেকগুলো মূল্যবান দিন হারিয়ে গিয়েছে, তাহলে তার জন্য রাষ্ট্র ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। হাজারীবাগ থানার মাদকের একটি বিচারাধীন মামলায় জেলে ছিলেন এই শুক্কুর শাহ। তিনি জামিনও পেয়েছিলেন, কিন্তু শাহবাগ থানার মাদক মামলার পলাতক আসামি শুক্কুর আলী বলে শুক্কুর শাহকে গ্রেপ্তার দেখানোর জন্য ভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দেন। এ কারণে অপরাধ না করেই 1 বছর কারাভোগ করেন তিনি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর কামরাঙ্গীর চরে হেলে পড়েছে 6 তলা ভবন, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ডোবা ভরাট করে বানানো হয়েছে ভবনটি, ছিল না রাজুকের অনুমোদন। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। খতিয়ে দেখছে তদন্ত কমিটি। শরীর থেকে নকল বোমা উদ্ধার, দাবি র্যাবের। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। চকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ। 1 মাসের মধ্যে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল, ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। এই ছিল এখনকার মতো।